এতটা অন্ধকার দিন ভারতীয় ফুটবল এর আগে কখনো দেখেছে কি জানা নেই। তবে এরকম স্থবিরতা ভারতীয় ফুটবল এর আগে কখনো দেখেনি, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কিন্তু সেখান থেকে ভালো খবর দেওয়ার মতো কিছু পাওয়া গেল না। আপডেটস ডেফিনেটলি রয়েছে, সেই আপডেটস গুলো দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। শুরুটা অবশ্যই সেই খবর দিয়ে করব যেদিকে সবার নজর ছিল, অর্থাৎ কোর্ট কি বলে। কারণ এল নাগেশ্বর রাওয়ের রিপোর্ট আগেই জমা পড়েছে সুপ্রিম কোর্টে এবং আজকে সেটা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল, এবং কোর্ট ফার্দার কি বক্তব্য রাখে, কি রাস্তা দেখায় এআইএফএফ কে, ভারতীয় ফুটবলকে, সেদিকে প্রত্যেকে চেয়েছিলেন, প্রত্যেকে জানতে চাইছিলেন যে কি হতে চলেছে এটা থেকে। কিন্তু আজকে সেরকম আশানুরূপ কোনো খবর দেওয়ার মতো পাওয়া গেল না। তার কারণ যেরকম বললাম যে আগেই নাগেশ্বর রাওয়ের রিপোর্ট জমা পড়েছিল, এবং শুধু তাই নয়, বেশ কিছু পিটিশনের সাথে জমা পড়েছিল। আইএসএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের একটা পিটিশন জমা দিয়েছিল গতকাল। ফ্র্যাঞ্চাইজিদের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি 12টা ফ্র্যাঞ্চাইজি মিলে একটা পিটিশন জমা দিয়েছে। তো এই সবকিছুই তারা দেখেছেন, শুনেছেন, কিন্তু আজকে কোনো শুনানি রাখা হয়নি বা কোনো শুনানি হয়নি আজকে। তারা দেখেছেন এবং এটা নিয়ে ফার্দার যা কিছু মুভ হবে, তারা যা জানান বা যা কিছু তারা তারা যদি মনে করেন যে শুনবেন যারা পিটিশন দিচ্ছে তাদের কথা, বা সামনাসামনি কোনো শুনানি হবে, সেটা আজ নয়, সেটা আগামীকালের জন্য পোস্টপন করে দেওয়া হয়েছে। অর্থাৎ 21 তারিখে এই ব্যাপারটা নিয়ে আবার কোর্ট বসবে এবং তারপরেই আমরা রাস্তা দেখতে পাবো হয়তো, বা আরেকটু সময়ও লাগতে পারে। কারণ আমরা জানি যে এই যে টেন্ডার প্রসিডিওরটা পুরোটাই কোর্টের নির্দেশে হয়েছিল, এবং এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে একটা টিম তৈরি হয়েছিল যারা এই শর্তগুলো কি কি থাকবে বিডে সেটা তারা মানিয়ে দিয়েছিল। কিন্তু সেই শর্ত অনুযায়ী দেখা গেল যে ভারতীয় ফুটবল সেলেবেল হলো না, সেই শর্তগুলো মেনে কোনো কমার্শিয়াল রাইটস হোল্ডার এগিয়ে এলো না ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে। তো ন্যাচারালি এবার সেটাকে বদলাতে হবে, সেখানে অনেক কিছু পরিবর্তন আনতে হবে, এটা পরিষ্কার। অনেক কিছুই এই প্রসঙ্গে কদিনে উঠে এসেছে। অনেকেই এটা মনে করছে যে কোথাও একটা এআইএফএফ অনেক বেশি গ্রিডি হয়ে যাচ্ছে, তাদের চাহিদার কারণে কেউ এই শর্ত মেনে নিল না এবং কেউ টেন্ডার জমা দিল না। এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাট এটা ফ্যাক্ট যে যে শর্তাবলীটা তৈরি করা হয়েছিল, যে নিয়মগুলো সামনে এসেছিল, সেগুলো কিন্তু সবকিছুই সুপ্রিম কোর্ট নিযুক্ত এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে থাকা কমিটিই করেছে। তো ন্যাচারালি টেন্ডার ডাকার আগে বা টেন্ডার ওপেন হওয়ার আগে সেখানে কি কি পয়েন্ট থাকছে, সেটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয়, সেটা নিশ্চয়ই তারা আলোচনা করেছিলেন, তারা কথা বলেছিলেন। নিঃসন্দেহে এআইএফএফ এর পয়েন্ট এখানে রয়েছে। এআইএফএফ তার সুবিধার কথা মাথায় রেখেই যে এই চুক্তির শর্তগুলো তৈরি করেছে, সেটা চুক্তিটা দেখলেই বোঝা যায়। এটা নিয়ে নতুন করে আলোচনা করা বা কথা বলার কোনো ব্যাপার নেই। কিন্তু কেউ জানতো না এমনটা নয়। এনিওয়ে, যাই হোক, যারই দোষ থাক, যে পরিস্থিতি হয়ে থাক, এটাকে পরিবর্তন করতে হবে। এবার কিভাবে, আবার কি সেই টেন্ডারই ডাকা হবে, নাকি অন্য কোনো পথে, নাকি আবার এফএসডিএল এখানে কোনো পার্টি হতে পারে, তাকে কি তার সঙ্গে কি কোনো কথা বলতে চাইবে কোর্ট, জানা নেই। যা কিছু হবে ওই আগামীকাল যে শুনানি হবে সেখান থেকে হয়তো কিছুটা আলো আসতে পারে আমাদের সামনে। কিন্তু এই মুহূর্তে এই বিষয়বস্তুটা আগে যে জায়গায় ছিল দাঁড়িয়ে গতকাল অবধি, সেখানেই আজও দাঁড়িয়ে রইল, এটুকুই বলতে পারি। এর বাইরে এই মুহূর্তে বলার কিছু নেই। তারা শুনেছেন, তারা দেখেছেন, কিন্তু এই বিষয়ে ফার্দার কোনো সিদ্ধান্ত তারা নেননি, কারণ তাদেরই সিদ্ধান্তকে আবার তাদের পরিবর্তন করতে হবে। তো এই বিষয়বস্তুটা নিয়ে সবার একটা বিরাট বড় আগ্রহ ছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আগ্রহের উত্তর আজ অন্ততপক্ষে পাওয়া গেল না। এবার আসি ইস্ট বেঙ্গল উমেন্স টিমের প্রসঙ্গে, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এএফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগে। ইস্ট বেঙ্গলের তাদের প্রতিপক্ষ ছিল চীনেরই ইউহান জিয়াংদা, এবং এই টিমটার সঙ্গে যদি তারা ম্যাচটা ড্রও রাখতে পারতো তাহলেও কিন্তু তারা শেষ 8-এ পৌঁছে যেতে পারতো এই চ্যাম্পিয়ন্স লিগের। কিন্তু আনফর্চুনেটলি এই ম্যাচটা 2-0 গোলে হেরে গেল ফাজিলারা, এবং তারা 17 মিনিটের মধ্যেই কিন্তু 2 গোল হজম করে। এরপর আর কোনোভাবেই এটাকে পরিবর্তন করা বা ফলাফল বদলানো সম্ভব হয়নি। যদিও এখনই ইস্ট বেঙ্গলের আশা শেষ হয়ে গেছে এমনটা নয়, ডেফিনেটলি সুযোগ রয়েছে। যদি তারা নাসাফকে বড় ব্যবধানে হারাতে পারে, সেক্ষেত্রে তো সেকেন্ড বেস্ট হওয়ার সুযোগ থাকে। একই সঙ্গে এখানে একটা অপশন রয়েছে থার্ড বেস্টেরও, যেহেতু টিম সংখ্যাটা একটু কম, তো সেক্ষেত্রে একটা গ্রুপ থেকে থার্ড বেস্ট, যে কটা গ্রুপ খেলছে সেখান থেকে থার্ড বেস্টও বাঁচা হবে। তো সেই একটা অপশনও ডেফিনেটলি থাকবে। বাট আজকে যেটা নিশ্চিত হয়ে যেতে পারতো সেটা হলো না। যদিও চীনের মাটিতে চীনের একটা টিমের সাথে খেলা, এবং এমন একটা টিম যারা কিনা এই টুর্নামেন্টের লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, সেটা মুখের কথা নয়। কিন্তু তার সত্ত্বেও যেভাবে
ইরানের টিমের এগেনস্টে খেলেছিল ইস্ট বেঙ্গল এবং যেরকম তারা এই বাম খাতুনের এগেনস্টে ফলাফল দেখিয়েছিল, তাতে মনে হয়েছিল যে একটা ভালো কিছু হতে পারে, অন্তত ড্র একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু সবটাই ভাবতে হবে, তাদের হোম গ্রাউন্ড, এই টেম্পারেচার, সেটার সাথে মানিয়ে নেওয়া, এবং অবভিয়াসলি বাম খাতুন এবং ইউয়ান জিয়াংদা এক টিম নয়, তাদের মধ্যে অনেকটাই গুণগত মানের তফাৎ রয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। আশা রইল, কিন্তু ওই ভালো রেজাল্টের জন্য যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা আজকে হয়তো পূরণ হলো না, অপেক্ষা আরেকটু বাড়লো। যদি শেষ আটের দরজা খোলেও তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে ইস্ট বেঙ্গলকে। খারাপ খবর রয়েছে ভারতীয় মেন্স টিমের জন্য। বাংলাদেশের সঙ্গে যখন তারা 22 বছর পর ম্যাচ হারলো, তখনই জানা গেছিল যে ফিফা র্যাঙ্কিং এ একটা অধঃপতন হতে চলেছে ভারতীয় দলের, এবং প্রশ্নাতীতভাবে সেটা ঘটলো। এবং যখনই ফিফা র্যাঙ্কিং এ আপনার থেকে অনেকটা নিচে থাকা টিমের সঙ্গে আপনি ম্যাচ হারেন, তখনই এই যে ক্রমতালিকায় পতনটা, এটা খুব বেশি হয়, এবং তেমনটাই হলো। এই হারের ফলে এক ঝটকায় 6 ধাপ নেমে গেল ভারতীয় দল। এই মুহূর্তে তাদের ফিফা র্যাঙ্কিং 142। আর ঠিক সেরকমই উল্টো দিকে যদি আমরা দেখি, বাংলাদেশ কিন্তু 3 ধাপ উঠে এসেছে। এই মুহূর্তে তাদের র্যাঙ্কিং 180, এবং ভারতীয় ফুটবল যেভাবে চলছে তাতে এই ব্যবধানটা কমতে খুব বেশি সময় লাগবে না। অনেকেই বলতে পারেন যে ভারতীয় ফুটবল এর থেকেও নিচে থেকেছে, বহুবার থেকেছে, নো ডাউট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বনিম্ন 173 গিয়ে ঠেকেছে ভারত, এমনও দেখা গেছে। কিন্তু তার সত্ত্বেও কেন আজ এই বিষয়টাকে এতটা খারাপ লাগছে বা এতটা অন্ধকার লাগছে দিকটা? কারণ আমরা যে সময়ে 173 নেমে গেছিলাম, সেই সময়েও বোধহয় এতটা দিশাহীন ভারতীয় ফুটবল ছিল না। সেই সময় অন্ততপক্ষে 173 থেকে কি করে বেটার করা যায়, সেটার একটা রাস্তা আমাদের কাছে ছিল। এই মুহূর্তে কিন্তু কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। গত 3 বছরে 3টে কোচ এসেছে ভারতীয় দলে, 3টে কোচ পরিবর্তন হয়েছে, কারুর কোচিং এ দেখা যায়নি ভারত ভালো খেলছে। এবং বারবার কোচেদের দিকে আঙুল উঠেছে, শুরুতে বিদেশি কোচেদের দিকে আঙুল উঠেছে যে আদৌ কতটা দরকার বিদেশি কোচ, ভারতীয় কোচ আনা উচিত। খালিদ জামিল দায়িত্ব নিয়েছেন সেই বক্তব্য, সেই প্রতিবাদ বা সেই যুক্তির নিরিখে। খালিদ জামিলের হাতে আরেকটু খারাপই দেখা যাচ্ছে, খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না। কারণ আমার মনে হয় এটাও ভাবা দরকার যে শুধুমাত্র ভারতীয় কোচ না, বিদেশি কোচের থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ কোচ, নেগেটিভ কোচ, বা ভালো কোচ, খারাপ কোচ। সেই জায়গাটা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন থাকছে, প্রশ্ন উঠছে অন্ততপক্ষে। যে পারফরমেন্স ভারত করলো বাংলাদেশের সঙ্গে, শুধু তো ম্যাচটা হারেনি, অত্যন্ত জঘন্য ফুটবল খেলে ম্যাচটা হেরেছে। সেই যে হারটা এবং যে দিশাহীন কোচিং দেখলাম আমরা, যে দল দেখলাম আমরা, এবং যেভাবে খালিদ জামিলের কোচিং এ ঘন ঘন দল বদলাতে থাকলো দেখলাম, তাতে কিছু বলার নেই। ফুটবল বোদ্ধারা আমার থেকে অনেক বেশি বুঝবেন, তারা এর বিচার করেছেন এবং করছেন। মানে এই নিয়ে কাটাছেঁড়া গত দুদিন ধরে চলছে, এর কোনো শেষ নেই। এর শেষ একমাত্র সঠিক সিদ্ধান্তে, কিন্তু এই মুহূর্তে সেই সঠিক সিদ্ধান্তটা কে নেবে কেউ জানে না। 173-এ আমরা যেমন ছিলাম 2015 সালে, 173 নেমে গেছিল ভারত। কিন্তু যদি আমরা দেখি না, এই 2015 থেকে 2016 এবং 17 মাঝামাঝি কিন্তু আমরা এই র্যাঙ্কিংটাকে বেটার করে 100-র মধ্যেও ঢুকে পড়েছিলাম। মূলত সেই সময় কোচিং এর দায়িত্বে স্টিফেন কনস্ট্যান্টাইন ছিলেন। সেই সময়টা নিয়েও অনেক বিতর্ক শোনা গেছে যে অনেক নাকি ইজি টিমের সাথে ম্যাচ খেলে ভারত বেটার হয়েছিল। কি পদ্ধতিতে হয়েছিল আমি জানি না। ফিফা র্যাঙ্কিং যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে ফিফা র্যাঙ্কিং এ বেটার করাটা দরকার। তার জন্য যে পথেই হাঁটা চায়, সেই পথে হাঁটা উচিত, এটাই শেষ কথা। এখন এই পথটাও আমাদের জানা নেই, যেভাবে চলছে তাতে এখান থেকে বেটার হওয়ার রাস্তা আদৌ আছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। এবং যেভাবে ভারতীয় ফুটবল চলছে তাতে 173-এর এই যে রেকর্ডটা 2015-এ তৈরি হয়েছিল সর্বনিম্ন ফিফা র্যাঙ্কিং এ যাওয়ার, এটা আরো আরো অনেকটাই হতে পারে, এবং এই রেকর্ডটা ভেঙে যেতে পারে, নিঃসন্দেহে বলা যেতে পারে, যদি না ইমিডিয়েটলি সঠিকভাবে হাল ধরা হয় বা হাল ধরার লোক পাওয়া যায়। কিন্তু টিমের হাল ধরবে কোচ, কোচ বাঁচবে কে, কোথা থেকে তিনি আনবেন ফুটবলার, কিভাবে চলবে ফুটবল, সেটা নির্ধারণ করার কথা এআইএফএফ এর। কিন্তু এআইএফএফ কি করছে বা কি করবে কেউ জানে না। আর এখনো পর্যন্ত ভারতের সর্বোচ্চ লিগ, যেখান থেকে মূলত এই জাতীয় দলটা তৈরি হয়, সেই লিগটা এবছর হবে কিনা সেটাই কেউ জানে না। এটা হচ্ছে ভারতীয় ফুটবলের প্রেজেন্ট সিচুয়েশন। কাজেই স্বাভাবিক ব্যাপার, আজকে শুধু ভালো খবর নেই নয়, আগামী কতদিনে কোনো ভালো খবর আসতে পারে বা দিতে পারবো জানি না আমরা কেউ।
আমাদের আজকের ভিডিও এগুলোই আমার বলার ছিল, এর বাইরে খুব বেশি কিছু বলার নেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই জানতে চাইবো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।